প্রেম ভালোবাসা, হাসি মজা, তন্ত্র ও ভয়, সঙ্গে রয়েছে আরও কিছু বাংলা ক্লাসিক্স। এই সমস্ত কিছু দিয়ে ঘেরা আমাদের চ্যানেল বিএসএক্স 2.0। তাই বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই নতুন কোনো গল্প নিয়ে আমরা আসবো তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। আজকের গল্প পাঠে আমি অরূপ। কামিনীর ভূমিকায় শ্বেতা, পোস্টার নীলেশ। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। স্টেশনটি ছোট, তার পাশের জনপদটিও খুব বড় নয়। ট্রেন 2 মিনিট থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকের গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথ বাবু সেগুলো পরিদর্শনে এসেছেন। এর আগে তিনি এদিকে কখনো আসেননি। ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বেরোলেন। সঙ্গে অন্য কোনো মালপত্র নেই। সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টুলুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার 2 আছে, তবে সবই শহরের তুলনায় ছোট। একজন পোস্টমাস্টার, একটি কেরানি ও 2জন পিয়ন। পোস্ট অফিসের পেছনের দিকে পোস্টমাস্টার পরিবার সমেত বাস করতেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এলেন। নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। দুপুরের খাওয়ার ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাসাতেই হলো। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম নিলেন। তারপর আবার পোশাক পরে যাত্রার জন্য প্রস্তুত হলেন। এরই মধ্যে তিনি খবর নিয়েছেন যে 3টি পোস্ট অফিসে পরিদর্শন করতে তিনি যাবেন, তার মধ্যে সবচেয়ে কাছেরটি 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন। আজ সন্ধ্যার সময় নির্দিষ্ট গ্রামে পৌঁছাবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারকি করে সন্ধ্যার আগে ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পেছনে ছোট সুটকেসটি বেঁধে সুরনাথ তাতে ওঠার উদ্যোগ করলে পোস্টমাস্টার বললেন, এখান থেকে মাইল 6 দূরে রাস্তা দুভাগ হয়ে গেছে। ডান হাতে রাস্তা দিয়ে গেলে একটু ঘোর হয় ঠিকই, কিন্তু ওই রাস্তা দিয়ে আপনি যাবেন কেমন? সুরনাথ জিজ্ঞাসা করলেন, "আহ, কেন? বাঁ হাতের রাস্তাটায় দোষ কি আছে?" ও রাস্তাটা ভালো নয় খুব একটা। আপনি ও রাস্তা দিয়ে যেন যাবেন না। আপনি ডান হাতে রাস্তা দিয়েই একটু গেলে আপনি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ও রাস্তা দিয়েই যাবেন। সুরনাথ আর কথা বাড়লেন না। সাইকেলে চেপে বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবারিত মুক্ত প্রান্তর, মাটি মেশানো রঙের। পুরোপুরি পলিমাটি নয়, আবার একদম মরুভূমিও নয়। স্থানে স্থানে ঘন বন আছে। কোথাও গাছপালাহীন পাথুরে জমি, কোথাও নরম মাটির বুক চিরে রুক্ষ পাথুরে ঢিবি মাথা তুলে আছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়ে নির্জন পথটি এঁকে বেঁকে চলে গেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে হালকা আরাম। সুরনাথ প্রফুল্ল মনে ধীর গতিতে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ। সাইকেলে যেতে কতই বা সময় লাগবে? সুরনাথের বয়স 40 বছর। মাঝারি গড়নের শক্ত শরীর, মুখশ্রী মোটের ওপর সুন্দর।
তিনি বিপত্নিক। বছর তিনেক আগে স্ত্রীকে হারিয়েছেন। আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপত্নিক হওয়ার ফলে যে খানিক স্বাধীনতাটুকু তিনি পেয়েছেন তা বিসর্জন দিতেও মন চায় না। তিনি যখন 6 মাইল দূরত্বের মোড়ে পৌঁছালেন তখন সূর্য পশ্চিমে অনেকটা হেলে পড়েছে। সামনে দুটি পথ ক্রমশ আলাদা হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু জমি, তার উপর তাল ও খেজুর গাছ মাথা তুলে আছে। হঠাৎ কোত্থেকে একখণ্ড ছোট্ট কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারদিক অস্পষ্ট ও ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সংযোগস্থলে সাইকেল থেকে নামলেন। আশেপাশে বা কাছে ধারে কোনো জনমানব নেই। আকাশ পরিষ্কার, কেবল সূর্যের মুখের ওপর এক টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য কোনো মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন, এখনো 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যেই সূর্য ডুবে যাবে। অন্ধকার হওয়ার আগে যদি গন্তব্যে পৌঁছতে না পারেন তবে পথ হারানোর সম্ভাবনা আছে। পোস্টমাস্টার বলেছিলেন বাঁ হাতের রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, তাই বাঁ হাতের রাস্তা দিয়েই যাওয়া ভালো। সুরনাথ সাইকেলে চড়ে বাঁ হাতের রাস্তা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যা বলেননি। পথ অসমতল ও পাথুরে, কিন্তু সাবধানে চললে পড়ে যাওয়ার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু সরল না। মনে হলো মুখে মুখোশ এঁটেই সূর্যদেব আজ অস্ত যাবেন। মিনিট 20 সাইকেল চালানোর পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হলেন। অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। দু একটা আবছা মূর্তিও যেন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আরও কিছু দূরে এগোনোর পর পাশের দিকে চোখ ফিরিয়ে সুরনাথ ব্রেক কষলেন। একটি ছোট মাটির কুঁড়ে ঘর যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুঁড়ে ঘর দেখা যায় না। এই কুঁড়ে ঘরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেলটা থেকে নামলেন সেখান থেকে 3 গজ দূরে কুঁড়ে ঘরের দাওয়ায় খুঁটিতে হেলান দিয়ে একটি যুবতী বসে আছে। সুরনাথের চোখের সঙ্গে তার চোখ চুম্বকের মতো আটকে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা, পিতলের মতো উজ্জ্বল শ্যামল, দেহ যৌবনের প্রাচুর্যে ভরপুর, মুখের গড়ন দৃঢ়, বাচালতার ছাপ আছে। মাথায় অবিন্যস্ত চুলের প্রান্তে একটু তামাটে আভা, চোখের তারা বড় বড়, পরনে কেবল একটি পাড়ওয়ালা শাড়ি, কোনো অলংকার নেই। সধবা নাকি বিধবা না কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ গা, তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করল। দাঁতগুলো কুন্দ ফুলের মতো সাদা, স্বর গভীর ও গম্ভীর, কিন্তু কথা বলার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে থক থক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন, কিন্তু তিনি চপল প্রকৃতির লোক নন। নিজেকে সামলে নিয়ে বললেন, রতনপুর। যুবতী ধাওয়ায় কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রগলতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরিয়ে দিতে পারে।
শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর তো অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছাতে পারবা না। সুরনাথ রাস্তার দিকে চাইলেন। দূর থেকে যে গ্রামের আভাস পেয়েছিলেন সন্ধ্যার ছায়ায় তা মিলিয়ে গেছে। তিনি উদ্বিগ্ন স্বরে বললেন, "আব, তাহলে গ্রামে কি কোথাও থাকার জায়গা আছে?" এখানেই থাকো না। সুরনাথ চমকিত চোখে যুবতীর দিকে চাইলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সামলে নিলেন। একটু কাঁপা স্বরে বললেন, "আব, বাড়ির পুরুষেরা কোথায়?" যুবতী দূরের দিকে হাত বাড়িয়ে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে কিনা পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে যে। সুরনাথ মনের মধ্যে একটা সংকোচ অনুভব করলেন। বললেন, "আব, তা যদি অসুবিধা না হয় এখানেই থাকবো।" যুবতী দাঁত বের করে হাসল। প্রায় অন্ধকারে তার হাসিটা বিদ্যুৎ চমকের মতো ঝলসে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে ঢুকল। একটি মাদুর এনে দাওয়ার এক পাশে পেতে দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এক্ষুনি আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলে উঠল। আলোর হলদে ধারা দাওয়ার উপর এসে পড়ল। বাইরে নিশ্ছিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করে নিয়েছে। সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থার বর্ণনা অপ্রয়োজনীয়। বানবিদ্ধ হরিণ বা আলোর দিকে ছুটে যাওয়া পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বর্ণনা করেছে? এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়া লাগলো। আমি রান্না চাপাতে চললাম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো।" ওমা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাতে রাত কাটে? রাত উপসী হাতি ডলে। তোমারও তো লজ্জায় কাজ নেই। আমার 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। সেটাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করছিলেন কুঁড়ে ঘরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর, অন্যটি বোধহয় শোবার ঘর। তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের উপর তার শোবার ব্যবস্থা হবে। সেটাই ভালো। কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দরজার কাছে এসে দাঁড়িয়ে বলল, ভাত পেরেছি, খেতে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে ঢুকলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ গরম। পিঁড়ির সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা রয়েছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল এবং একটি চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ খেতে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন যেন পায়ে আলতা পড়েছে।
যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হুম হ্যাঁ ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সঙ্গে অন্তত একটু মিষ্টি কথা বলা তো প্রয়োজন। তিনি শামুকের মতো খোলের ভেতর থেকে গলা বাড়িয়ে বললেন, "আহ, তোমার নাম কি?" এক ঝলক হেসে যুবতী বলল, নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করে লাগলো। তিনি শামুকের মতো আবার খোলসের মধ্যে ঢুকে গেলেন। খাওয়ার পর সুরনাথ হাত মুখ ধুলে কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে বললেন, আমি বাইরের মাদুরের শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়ে বলল, ওমা, বাইরে শুবে কি? শীতে জমে যাবে যে। যা, বিছানায় শো গিয়ে। সুরনাথ আর কথা কাটাকাটি করলেন না। কামিনী রাতে কোথায় শোবে সেই প্রশ্নও করলেন না। দণ্ডপ্রাপ্ত আসামির মতো শোবার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রদীপ জ্বলছে। মেঝের ওপর খড় পেতে তার উপর তোষক বিছিয়ে শয্যা। সুরনাথ সুটকেস এনে পোশাক পরিবর্তন করলেন। তারপর প্রদীপ জ্বালিয়ে শুয়ে পড়লেন। চোখ বুজে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসন কোসনের শব্দ শুনতে লাগলেন। ইন্দ্রিয়গুলো অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার মনের উত্তাপ একটি দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে এলো। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। হঠাৎ তন্দ্রা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানায় এসে পাশে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথের জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও নিখোঁজ। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাওয়ার কথা ছিল সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত শুরু করলো। 7 দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাঁ হাতে রাস্তায় একটিও কুঁড়ে ঘর নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটা অল্প দূরে মাটিতে লুটিয়ে আছে। তার পেছনে সুরনাথের সুটকেস রয়ে গেছে। সুটকেসের মধ্যে জামা কাপড়, সাবান, মাজন, ব্রাশ সবই অক্ষত আছে। কিছুই খোয়া যায়নি। সুরনাথের দেহে কোথাও আঘাতের চিহ্নও নেই, কিন্তু দেহটি কোনো প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও কঙ্কালসার হয়ে গেছে, যেন রক্ত শোষা বাদুড় দেহটা শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ পাঠিয়ে দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বিবরণ শুনলেন, তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, আহা, ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনো ওই এলাকায় আছে। মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে বারবার সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁ হাতের রাস্তা ভালো নয়, কিন্তু
তিনি শুনলেন না। শুনলে তার এখন আর এই অবস্থা হতো না। শুনছিলেন কামিনী, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আজকের গল্পে কামিনীর ভূমিকায় ছিলেন শ্বেতা। আজকের গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি অরূপ। অসংখ্য ধন্যবাদ শ্বেতাকে আমাদের পাশে থাকার জন্য। তাহলে এখনকার মতো বিদায়। ফিরছি খুব শিগগির নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রেখো BSX 2.0 কে। বিদায়।